আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে এইচসিএল টেকনোলজিস লিমিটেড। তো কোম্পানিটার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা কিন্তু নিফটি ফিফটির একটা স্টক এবং কোম্পানিটা কিন্তু এআই সেগমেন্টের ওপরে কিন্তু এন্ট্রি করেছে কোম্পানিটা, আমরা বলতেই পারি। কোম্পানিটা ফরচুন 50 কোম্পানির একটা কোম্পানির সাথে কিন্তু টাই আপ করেছে, অর্থাৎ পার্টনারশিপ করেছে এইচসিএল টেকনোলজিস এআই রিলেটেড বিজনেসের ওপরে, আমরা বলতে পারি। তো কোম্পানিটার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা বর্তমানে এখন ট্রেড করছে কত? কোম্পানিটা হচ্ছে বর্তমানে এখন ট্রেড করছে 1139 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তো মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 3,09,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লুচিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 30.6%, আরওই রিটার্ন অন ইকুইটি 24% রয়েছে, এইটুখানি বলতে পারি। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো কোম্পানিটার আমরা যদি ডেপ টু ইকুইটি দেখি, 0.07 হচ্ছে ডেপ টু ইকুইটি। তো মোটামুটি ঠিকঠাকই রয়েছে, খুব ভালো পজিশানে রয়েছে ডেপ টু ইকুইটি, এটুখানি জানি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে পাচ্ছি কি 41,000 কোটি টাকার রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 50,700 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 59,300 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে হচ্ছে 61,300 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 64,800 কোটির রেঞ্জে, পরপর কিন্তু গ্রো করলো, তারপরে আবার গ্রো করে 67,700 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 69,100 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 74,600 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পেয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে কোম্পানির নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো কোম্পানিটার হচ্ছে আমরা বোরিং পার্টে চলে আসছি। তো বোরিং পার্টের হচ্ছে আমরা লং টার্ম বোরিংয়ে পাচ্ছি। লং টার্ম বোরিং ছিল 2,977 কোটির রেঞ্জে, তারপরে সেটা কমে গিয়ে হচ্ছে 2,848 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার বেড়ে গিয়ে 3,828 কোটি, তারপরে আবার বেড়ে 3,923 কোটি, তারপরে সেটা আবার কমে 2,111 কোটি, তারপরে আবার জাম্প করে 2,223 কোটি, তারপরে আবার একটা ম্যাসিভ ডাউন, অর্থাৎ কমে গিয়ে হয়েছে 70 কোটি, তারপরে সেটা আবার কমে গিয়ে 37 কোটি। তো এখন বর্তমানে হচ্ছে 37 কোটির রেঞ্জে হচ্ছে লং টার্ম বোরিং রয়েছে। তো না থাকার মতন এটুকুনি বলতে পারি। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে, বাট এখানে লং টার্ম বোরিং না থাকার মতন রয়েছে। তো এবং শর্ট টার্ম বোরিং যদি দেখি তাহলে কত আছে, 724, 1,845, 79, 62, 140, 104, 2,221, 122। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কী রকম রয়েছে। তো কোম্পানিটার চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো কী পাচ্ছি, 7,872, তারপরে 4,976, তারপরে 8,800 কোটির রেঞ্জে 12,600 কোটি, 14,700 কোটি, 20,100 কোটি, 21,200 কোটি, 23,400 কোটির রেঞ্জে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো এটা একটা ক্যাশ রিচ কোম্পানি হিসেবেও কনসিডার করতে পারি, অনেকটাই ক্যাশ রয়েছে, 23,400 কোটির রেঞ্জে রয়েছে। তো কোম্পানিটা ব্লুচিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, ক্যাশটা মোটামুটি ভালোই রয়েছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও মোটামুটি কোম্পানিটার ভালোই রয়েছে, এইটুখানি বলতে পারি। তো শর্ট টার্ম বোরিং আর লং টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং লং টার্ম বোরিং সেই অর্থে নেই, খুব কম আছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে, অ্যাপ্রক্স 74 থেকে 75,000 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিংও অল্প আছে, 122 কোটি, আর হচ্ছে লং টার্ম বোরিং 37 কোটি রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি।
এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে। ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে 10,100 কোটির রেঞ্জে, তারপরে গ্রো করে 11,000 কোটির রেঞ্জে, তারপরে গ্রো করে 11,100 কোটির রেঞ্জে, 13,500 কোটির রেঞ্জে, 14,800 কোটির রেঞ্জে, 15,700 কোটির রেঞ্জে পরপর গ্রো করলো। তারপরে 17,400 কোটির রেঞ্জে অ্যাপ্রক্স বলতে পারেন। তারপরে হচ্ছে এটা একটা একটু ডাউন পারফরমেন্স করে 16,600 কোটির রেঞ্জে আমরা পাচ্ছি নেট প্রফিট আমরা বলতে পারি। তো ওভারঅল নেট প্রফিটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকবে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথও পাচ্ছি, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা পাচ্ছি প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 60.86% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু প্রোমোটার 61%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 15.51%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স রয়েছে 18.95%, গভর্নমেন্ট না থাকার মতন 0.04%, পাবলিক রয়েছে 4.36%, আর আদার্স রয়েছে না থাকার মতন 0.29%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো আমরা যদি পিয়ার সেগমেন্টে যাই, তো আইটি সেক্টরের অন্যতম কোম্পানি, তো অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু HCL টেকনোলজিস কিন্তু থার্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল আমরা এইটুখানি কী বলতে পারছি, HCL টেকনোলজি একটা নিফটি 50-র একটা কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু এআই সেগমেন্টের উপরে কিন্তু এন্ট্রি করেছে। যে কোম্পানিটা হচ্ছে ইউরোপের মধ্যে অবস্থিত একটা কোম্পানি, সেই কোম্পানিটার সাথে কিন্তু এআই রিলেটেড কিন্তু বিজনেস পার্টনারশিপ কিন্তু করেছে HCL টেকনোলজি, এইটুখানি বলতে পারি। তো আগামী দিনে ফিউচার গ্রোথ কিন্তু আরও বাড়বে, যেহেতু এআই সেগমেন্টের উপরে কাজ করতে শুরু করেছে HCL টেকনোলজিস। তো ওভারঅল ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম। কোম্পানিটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু আমরা বলতে পারি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।